প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিরপেক্ষ রেখা তত্ত্ব ইনডিফারেন্স কার্ভের পঞ্চম ক্লাস করব। ইতিপূর্বে আমরা চতুর্থ ক্লাস করেছি। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। এটা স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে পৃথক করব এবং সেটার থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। তা আজকের এই ক্লাস যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে ইতিমধ্যে আমরা যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় এবং চতুর্থ ক্লাস করেছি সেগুলো ভালোভাবে দেখতে হবে। আগের ক্লাস ছাড়া আমাদের পক্ষে আজকের এই পঞ্চম ক্লাস বোঝা একেবারেই সম্ভব হবে না। আর সেই সাথে আরেকটা বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে বলছো যে স্যার আরও ভিডিও কি দেওয়ার জন্য, আরও ক্লাস দেওয়ার জন্য, কিন্তু আসলে অনেক ক্লাস কি হয়েছে, দেওয়া হয়েছে। ক্লাসগুলো পেতে হলে তোমরা চ্যানেলে যাওয়ার পর হোম না ভিডিওতে ক্লিক করবা। প্রায় 70টা ক্লাস দেয়া আছে। যদি হোমে যদি ক্লিক করি তাহলে সেখানে কয়েকটা ক্লাস দেখা যাবে, সব ক্লাস দেখা যাবে না। ভিডিওতে ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো আমরা পেয়ে যাব। আর প্লেলিস্টে ক্লিক করলে একসাথে জাতীয়ের ক্লাসগুলো, একসাথে বিনিয়োগের ক্লাসগুলো, একসাথে ভোগের ক্লাসগুলো, সব ক্লাসগুলো আমরা একসাথে পেয়ে যাব। তো এখন আমরা আলোচনা করব যে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, এটা স্বাভাবিক, নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে পৃথকীকরণ। গত ক্লাসে মানে চতুর্থ ক্লাসে কিন্তু আমরা দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব কীভাবে পৃথক করা হয় সেটা বিস্তারিত আলোচনা করেছি। অতএব চিত্র বিশ্লেষণের ক্ষেত্রে যারা স্লাটস্কির তত্ত্ব, সেটা কিন্তু আমি আগের মতো আর ব্যাখ্যা দেব না, যেহেতু ব্যাখ্যাটা চতুর্থ ক্লাসে কী হয়েছে, দেয়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমি একটু স্বাভাবিক, নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের উপর গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একটা চিত্র দিলাম, যেটার ভূমি অক্ষে আমি এক্স দ্রব্য আর লম্ব অক্ষে আমি ধরেছি ওয়াই দ্রব্য। লম্বকে ধরেছি ওয়াই দ্রব্য আর ভূমি অক্ষে ধরেছি এক্স দ্রব্য। এইটা হচ্ছে আমার প্রাথমিক বাজেট রেখা। নাম দিলাম I1 বাই PY1, I1 বাই PX1, প্রাথমিক বাজেট রেখা। আমি এই ক্লাসের চিত্রটা কিন্তু একটু কৌশলে আলোচনা করব, কৌশলে আঁকবো। আমি যখন চতুর্থ ক্লাসে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব দেখিয়েছিলাম, তখন চিত্র নিয়ম মাফিক সিরিয়ালি যেটার পর যেটা আসবে সেটা অঙ্কন করেছি। আর এখন চিত্র যাতে সহজে অঙ্কন করা যায় এই জন্য একটু কৌশল অ্যাপ্লাই করব। এই প্রাথমিক বাজেট রেখাতে যে বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে সেটা এখন আমি দেখাবো না, ভারসাম্য বিন্দুটা আমি সবার পরে দেখাবো। এখন কোনো কারণে যদি এক্স দ্রব্যের দাম কমে যায়, তাহলে আমার এই বাজেট রেখা হবে এইটা, I1 বাই PX2, এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে। কেন বাজেট রেখা ডান দিকে গিয়েছে সেটার কারণ আমরা ব্যাখ্যা করেছি। কারণ এক্স দ্রব্যের দাম কমে গেলে এক্স দ্রব্য আমরা পুরো বাজেট দিয়ে আগের চেয়ে বেশি কিনতে পারবো, এই জন্য এটা ডান দিকে চলে গেছে। ওয়াই দ্রব্যের দাম স্থির, এটা যা আছে তাই থাকবে। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই বাজেট রেখাতে যেহেতু এক্স দ্রব্যের দাম কম, অতএব প্রকৃত আয় বেশি। কি বেশি? প্রকৃত আয় বেশি। অতএব আমরা প্রকৃত আয় স্থির রাখার জন্য এমন পরিমাণ অর্থ তুলে নেব যাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে।
সুতরাং আমরা চতুর্থ ক্লাসে দেখেছি প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা কিছু আর্থিক আয় উঠিয়ে নিয়েছি। এই আর্থিক আয়টা উঠিয়ে নেওয়ার কারণে আমাদের এই বাজেট রেখাটা নিচের দিকে শিফট করবে এবং এটা প্রাথমিক সমন্বয় বিন্দু দিয়ে যাবে এবং যে নতুন বাজেট রেখা আসবে সেটাতে প্রকৃত আয় স্থির। তাহলে আমরা একটা বাজেট রেখা অঙ্কন করছি। এটা হচ্ছে I2 বাই PY1, I2 বাই এটা আসছে, এই জন্য PX2টা PX2 থেকে গেছে। এই যে রেড কালারের যে বাজেট রেখা, রেড কালার, এই রেড কালারের বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির। কেন প্রকৃত আয় স্থির? কারণ দাম কমার পর এই I1 PY1 বাই I1 PX1 বাজেট রেখা দাম কমার পর I1 PY1 I1 PX2 হয়েছে। দাম কমার পর এই বাজেট রেখাতে প্রকৃত আয় বেশি। এই জন্য প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা কিছু পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছি। ফলে নতুন বাজেট রেখা I2 PY1 I2 PX2 হলো। এই নতুন রেড কালারের যে বাজেট রেখা এটা প্রকৃত আয় স্থির। এবং আমরা জানি প্রকৃত আয় এমনভাবে স্থির রাখতে হবে যাতে সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক সমন্বয়টা কোন বাজেট রেখাতে? এই প্রাথমিক বাজেট রেখাতে। প্রাথমিক বাজেট রেখাতে যেহেতু প্রকৃত স্থির বাজেট রেখাটা এই প্রাথমিক বাজেট রেখাকে এই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। অতএব এই বিন্দুতে আমার প্রাথমিক সমন্বয় রয়েছে। প্রাথমিক সমন্বয় রয়েছে। আবারও বলছি, স্লাটস্কির তত্ত্বে প্রকৃত আয় এমনভাবে স্থির রাখতে হবে যাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে। তাহলে নিঃসন্দেহে এই প্রকৃত স্থির বাজেট রেখাটা মানে রেড কালারের বাজেট রেখাটা প্রাথমিক সমন্বয় বিন্দু ছেদ করে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই রেড কালারের বাজেট রেখাটা প্রাথমিক বাজেট রেখাকে এই যে বিন্দু আমি নাম দিচ্ছি E1 বিন্দুতে ছেদ করেছে। অতএব প্রাথমিক বাজেট রেখার E1 বিন্দু হচ্ছে প্রাথমিক সমন্বয়। প্রাথমিক সমন্বয়টাকে ভারসাম্য সমন্বয় যদি দেখাতে চাই তাহলে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে। এই নিরপেক্ষ রেখা প্রাথমিক বাজেট রেখাকে E1 বিন্দুতে স্পর্শ করবে। কাকে স্পর্শ করবে? প্রাথমিক বাজেট রেখাকে, মানে I1 বাই PY1 I1 বাই PX1 কে স্পর্শ করবে। একটা নিরপেক্ষ রেখা আঁকতে হবে। এই যে আমি নিরপেক্ষ রেখা এঁকেছি IC1। আমি E1 বিন্দুতে একটা নিরপেক্ষ রেখা প্রাথমিক বাজেট রেখাকে স্পর্শ করে অঙ্কন করেছি E1 বিন্দুতে। এটা হচ্ছে প্রাথমিক সমন্বয়। আসলে আবার শুরুতেই কিন্তু এই বাজেট রেখা অঙ্কন করে নিরপেক্ষ রেখা অঙ্কন করে স্পর্শ বিন্দু বের করার কথা ছিল, কিন্তু আমি কৌশলে কি করেছি? প্রকৃত স্থির বাজেট রেখা অঙ্কন করেছি। এই বাজেট রেখাকে কি করছে? ছেদ করছে। এই ছেদ বিন্দুটাকে আমরা কি ধরেছি? প্রাথমিক সমন্বয়, এখানে স্পর্শ করে অঙ্কন করেছি। তাহলে আমার প্রাথমিক সমন্বয় বা প্রাথমিক ভারসাম্য অনুযায়ী এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ হচ্ছে OX1। এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ হচ্ছে কত? OX1। এখন আমরা জানি এই রেড কালারের বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির অঙ্কন অনুযায়ী। যেহেতু প্রকৃত আয় স্থির সেহেতু রেড কালারের বাজেট রেখা মানে I2 বাই PY1 I2 বাই PX2 এই বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির, সেহেতু এখানে আয় প্রভাব শূন্য। আয় প্রভাব শূন্য এর মানে আয়ের কারণে চাহিদার কোনো পরিবর্তন হবে না। চাহিদার যদি কোনো পরিবর্তন হয় সেটা হবে কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। এই অবস্থায় ভোক্তা এই প্রকৃত স্থির বাজেট রেখার E1 বিন্দুর ডান দিকে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? E1 বিন্দু ডান দিকে অবস্থান করবে। মনে করি এটা অবস্থান করলো ES বিন্দুতে।
আইসি টু নিরপেক্ষ রেখার কোথায়? ইএস বিন্দুতে। এস দিয়েছে স্লাটস্কির কারণে, স্লাটস্কির এস। আমি আবারও বলছি, ভোক্তা E1 বিন্দুতে অবস্থান করছে। এখন প্রকৃত স্থির বাজেট রেখা I2/PY1 I2/PX2 তে ভোক্তা E1 এ থাকবে না, সে ডান দিকে কোথায় চলে যাবে? IC2 নিরপেক্ষ রেখার ES বিন্দুতে। এখানে ভোক্তা ভারসাম্য লাভ করবে। এখানে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পর কি করেছে? স্পর্শ করেছে। এই ES বিন্দুতে এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ হচ্ছে, কোন দ্রব্য? এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ হচ্ছে OX2 OX2 OX2। এখন E1 এবং ES বিন্দু তুলনা করি। কি তুলনা করব? এই যে আমি হাত রাখছি, E1 আর কোনটা? ES। E1 আর ES বিন্দু তুলনা করি, তুলনা করে দেখেছি চাহিদা বেড়েছে কতটুকু? X1 X2। এই X1 X2 হচ্ছে বিকল্প প্রভাব। E1 বিন্দুতে চাহিদার পরিমাণ OX1, ES বিন্দুতে চাহিদার পরিমাণ OX2, চাহিদা বেড়েছে X1 X2। এই X1 X2 হলো বিকল্প প্রভাব। কেন বিকল্প প্রভাব? কারণ এই রেড কালারের I2/PY1 I2/PX2 বাজেট রেখাতে বারবারই বলেছি প্রকৃত আয় স্থির। ফলে এই বাজেট রেখার E1 থেকে ES বিন্দুতে যে ভারসাম্য স্থানান্তরিত হয়েছে, প্রকৃত আয় স্থির হওয়ার কারণে আয় প্রভাব শূন্য, অতএব এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়েছে বিকল্প প্রভাবের কারণে। এই জন্য X1 X2 হচ্ছে বিকল্প প্রভাব। এবং আমরা কি দেখছি? বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা বেড়েছে না কমেছে? আনসার বেড়েছে। কতটুকু বেড়েছে? X1 X2 বেড়েছে, X1 X2 বেড়েছে। তাহলে আমরা দেখলাম বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা X1 X2 বেড়েছে। আমাদের এখানে এক্স দ্রব্যের দাম কি হয়েছে? কমেছে। এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা বেড়েছে। এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা বেড়েছে। দাম কমেছে, চাহিদা বেড়েছে। মাইনাসে প্লাসে কি? মাইনাস। অর্থাৎ বিকল্প প্রভাবটা কি হয়ে গেল? ঋণাত্মক। বিকল্প প্রভাবটা কি হয়ে গেল? ঋণাত্মক। এক্স দ্রব্যের দাম X1 হতে PX2 তে কমেছে, এক্স দ্রব্যের চাহিদা X1 X2 বেড়েছে। দাম কমেছে মাইনাস, চাহিদা বেড়েছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। বিকল্প প্রভাব ঋণাত্মক। এবং আমরা নিরপেক্ষ রেখার 3 নম্বর ক্লাসে পরিষ্কার বলেছি, সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ। অর্থাৎ বিকল্প প্রভাব সব সময় ঋণাত্মক হয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব ঋণাত্মক হয়, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাব ঋণাত্মক হয়, গিফেন দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাব ঋণাত্মক হয়। এই জন্য বিকল্প প্রভাব ঋণাত্মক দিয়ে স্বাভাবিক, নিকৃষ্ট, গিফেন দ্রব্য শনাক্ত করা যায় না, কারণ সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব ঋণাত্মক হয়। অতএব স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়বে X1 X2, নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়বে X1 X2। এখন আমরা মনে করি এক্স দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য। আমরা মনে করি এক্স দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য। আমরা জানি স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাব হচ্ছে ধনাত্মক। আমরা জানি যে দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক তাকে স্বাভাবিক দ্রব্য বলে। যেহেতু এক্স দ্রব্যটাকে আমরা স্বাভাবিক ধরেছি, অতএব এক্স দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক। এখন আয় প্রভাব বের করার জন্য আমরা প্রকৃত আয় স্থির রাখার জন্য যে পরিমাণ আর্থিক আয় ভোক্তার নিকট তুলে নিয়েছিলাম, সেইটা আবার কি করতে হবে? ফেরত দিতে হবে। এই যে এতটুকু আর্থিক আয় তুলে নিয়েছিলাম, কতটুকু? এতটুকু। ফলে বাজেটটাকে হয়েছিল I2/PY1 I2/PX2।
কতটুকু আর্থিক আয় তুলে নিয়েছিলাম? এই যে এতটুকু আর্থিক আয় তুলে নিয়েছিলাম, আমি দেখাচ্ছি, এই যে এতটুকু। ফলে বাজেট টাকা হচ্ছিল I2/PY1, I2/PX2। এখন আয় প্রাপ্য বের করার জন্য যতটুকু আর্থিক আয় তুলে নিয়েছি সেটা তাকে ফেরত দিতে হবে। ফেরত দিলে আমরা দেখতে পাচ্ছি নতুন বাজেট টাকা হচ্ছে I1/PY1, I1/PX2, মানে আগের বাজেট টাকা। যে বাজেট টাকাতে প্রকৃত আয় কি বেশি, প্রকৃত আয় বেশি, ওই যে আয়টা আবার তাকে কি করলাম, ফেরত দিয়ে দিলাম। এখন যেহেতু তাকে আমরা আয় ফেরত দিয়ে দিয়েছি, তাহলে এখন আয় প্রভাবটা কি হবে? আমরা জানি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ধনাত্মক। যেহেতু এখানে দাম কমেছে, দাম কমার কারণে প্রকৃত আয় বাড়ে। আয় প্রভাব ধনাত্মক, প্রকৃত আয় বাড়লে চাহিদা বাড়বে। আমি আবারও বলছি, স্বাভাবিক যেহেতু এখানে দাম কমেছে, অর্থাৎ প্রকৃত আয় কি হয়েছে, প্রকৃত আয় বেড়েছে, প্রকৃত আয় বেড়েছে। আর যেহেতু আয় প্রভাব ধনাত্মক, প্রকৃত আয় বাড়লে এক্স দ্রব্যের চাহিদা কি হবে, বাড়বে। তাহলে এক্স দ্রব্যের চাহিদা যদি বাড়ে, তাহলে আমি কোন দিকে যাব? আমি ডান দিকে যাব। আমি এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, যে কোনো জায়গায় আমি যেতে পারি। মনে করি আমি কোথায় গিয়েছি, এখানে এই বিন্দুতে। তাহলে ভারসাম্য হচ্ছে কোথায়? এই বিন্দুতে। কেন? এখন তো বাজেট রেখা কোনটা? আমরা প্রকৃত স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ তুলে নিয়েছিলাম সেটা আবার কি করলাম, ফেরত দিয়ে দিলাম। ফলে আবার বাজেট টাকা I1/PY1, I1/PX2, অর্থাৎ ভারসাম্য হবে কোন বাজেট টাকাতে? এই বাজেট টাকাতে। এখন এই বাজেট টাকার কোন বিন্দুতে ভারসাম্য হবে? যেহেতু তার প্রকৃত আয় বেড়েছে, দাম কমলে প্রকৃত আয় বেড়েছে, এবং স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ধনাত্মক, প্রকৃত আয় বাড়লে চাহিদা বাড়ে। আমি তাহলে X2 বিন্দু থেকে ডান দিকে যাব। এখানে গেলে ভারসাম্য এখানে হবে, এই বিন্দুতে গেলে ভারসাম্য এই বিন্দুতে হবে, এখানে গেলে ভারসাম্য এই বিন্দুতে হবে। মনে করি চাহিদা বেড়ে কোথায় গিয়েছে, ও অ্যাকশন হয়েছে, ভারসাম্য অর্জিত হবে এই বিন্দুতে। এখানে একটা নিরপেক্ষ রেখা যাবে, ICN, অর্থাৎ নরমাল গুডস। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হচ্ছে কোথায়? EN বিন্দুতে। ভারসাম্য অর্জিত হচ্ছে কোথায়? EN বিন্দুতে ভারসাম্য অর্জিত হচ্ছে। এবং আমরা বলতে পারি, এখানে একটা ঠিক বিন্দু দিচ্ছি, ঠিক এই বিন্দুর ডানে ভারসাম্য অর্জিত হবে। কোন বিন্দুর? এই বিন্দুর ডানে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হবে। এই যে এই বিন্দু, এই বিন্দুকে নাম দিলাম আমি H বিন্দু। অর্থাৎ H বিন্দুর ডানে স্বাভাবিক দ্রব্যের ভারসাম্য অর্জিত হবে। কেন ভারসাম্য অর্জিত হবে? কারণ হচ্ছে স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাবটা কি ধনাত্মক। অতএব আমি যদি H বিন্দুর একটু ডানে যদি যাই, এখানে গেলে X দ্রব্যের চাহিদা বাড়বে, এখানে গেলেও X দ্রব্যের চাহিদা বাড়বে। অর্থাৎ ভারসাম্যটা হবে H বিন্দুর কোথায়? ডান দিকে। যেহেতু স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক, আয় বাড়লে চাহিদা বাড়ে। তা আমি ধরে নিয়েছি EN বিন্দুতে। ফলে আমি যে বিষয়টা আমার কাছে পরিষ্কার হলো, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় বিকল্প প্রভাব হচ্ছে X1, X2, আয় প্রভাব হচ্ছে X2, XN, X2, XN। দাম প্রভাব কত সেটা গত ক্লাসে আলোচনা করেছি। U1 থেকে EN বিন্দুতে দাম প্রভাব X1, XN। বিকল্প প্রভাব U1 থেকে ES বিন্দুতে X1, X2। আয় প্রভাব ES থেকে EN বিন্দুতে X2, XN। U1 থেকে EN বিন্দুতে দাম প্রভাব কেন বলেছি? কারণ দাম কমার পর বাজার টাকা, এটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য, এখানে চূড়ান্ত ভারসাম্য। EN বিন্দুতে চাহিদা বেড়েছে X1, XN, এই জন্য পুরাটা হচ্ছে দাম প্রভাব। U1 থেকে ES এ বিকল্প প্রভাব কেন বলছি? এই রেড কালারের বাজেট রেখাটা হচ্ছে প্রকৃত আয় স্থির বাজেট রেখা। ফলে এখানে আয় প্রভাব কি? শূন্য। অতএব U1 থেকে ES বিন্দুতে চাহিদা বেড়েছে X1, X2, যেখানে আয় প্রভাবের কারণে চাহিদা পরিবর্তন হয় নাই, চাহিদার পরিবর্তন হয়েছে বিকল্প প্রভাবের কারণে। সো X1, X2 হচ্ছে বিকল্প প্রভাব। ES থেকে EN বিন্দুতে এইটা ভারসাম্য স্থানান্তরিত হয়েছে আয় প্রভাবের কারণে, কারণ প্রকৃত আয় স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়েছিল সেটা ফেরত দেওয়ার কারণে যেহেতু আয় প্রভাব ধনাত্মক, চাহিদা বেড়েছে কতটুকু? X2, XN, এটা হচ্ছে আয় প্রভাব স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। এখন আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখব।
যেহেতু আমি বলেছিলাম স্বাভাবিক দ্রব্য, অনিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য, সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বিকল্প ঋণাত্মক। আমরা ধরে নিয়েছি বিকল্প প্রভাবের কারণে E1 থেকে ES বিন্দুতে X1 X2 পরিমাণ চাহিদা বাড়ে। এখন আয় প্রভাব। আমরা জানি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে প্রকৃত আয় বাড়ে। এই ওয়াই দ্বারা কি বুঝিয়েছি আমি? প্রকৃত আয়। দাম কমলে প্রকৃত আয় কি বাড়ে? নিকৃষ্ট দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক। নিকৃষ্ট দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক। আবার আমাদের 3 নম্বর ক্লাস অনুসরণ করা দরকার, ব্যাখ্যা করেছি। অতএব প্রকৃত আয় বাড়লে এক্স দ্রব্যের চাহিদা কমবে। তাহলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা কমে যাবে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা কমে যাবে। তাহলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে X1 X2, আয় প্রভাবের কারণে এখন চাহিদা আবার X2 হতে ব্যাক করবে। চাহিদা কমে কোন দিকে? বাম দিকে ব্যাক করবে, কারণ ডান দিকে গেলে চাহিদা বাড়ে আর বাম দিকে গেলে চাহিদা কি? কমে। আমরা এই যে X2 বিন্দু, ডান দিকে গেলে চাহিদা বাড়বে, বাম দিকে গেলে চাহিদা কমবে। তাহলে আমি বাম দিকে ব্যাক করব, কারণ আমরা জানি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক। যেহেতু দাম কমেছে সেহেতু প্রকৃত আয় বেড়েছে। যেহেতু আয় প্রভাব ঋণাত্মক, প্রকৃত আয় বাড়লে চাহিদা কমবে। এই যে বাড়া মানে প্লাস, কমা মানে মাইনাস, প্লাসে মাইনাস থেকে মাইনাস, তাহলে আয় প্রভাব কি দাঁড়ালো? ঋণাত্মক দাঁড়ালো। তাহলে ঋণাত্মক আয় প্রভাবের কারণে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কমবে। কমে কোথায় যাব? যদি কমে যদি আবার X1 চলে যায় তাহলে বিকল্প প্রভাব আর আয় প্রভাব সমান। বিকল্প প্রভাবের কারণে বেড়েছে X1 X2, আয় প্রভাবের কারণে কমেছে X2 X1। যদি X2 X1 ক্রস করে চলে যায় তাহলে ঋণাত্মক আয় প্রভাবটা বড় হবে। আয় কমে যদি X2 X1 ক্রস করে চলে যায় তাহলে কে বড় হবে? ঋণাত্মক আয় প্রভাবটা বড় হবে। কিন্তু আমরা জানি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয়। আবারও বলছি, 3 নম্বর ক্লাস আমাদের ভালো করে দেখা দরকার। নিরপেক্ষ রেখার 3য় ক্লাসে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, বলেছি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয়। তো যেহেতু বিকল্প প্রভাব X1 X2, X1 X2, তাহলে ঋণাত্মক আয় প্রভাব X1 X2 এর চেয়ে ছোট হবে। মনে করি ঋণাত্মক আয় প্রভাবের চাহিদা এতটুকু কমেছে, এটা আমি নাম দিলাম XI। XI মানে ইনফিরিয়র গুডস নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। তাহলে বিকল্প প্রভাব X1 X2, আয় প্রভাব X2 X1। অর্থাৎ বিকল্প প্রভাব হতে কে ছোট? আয় প্রভাব ছোট। আমি XI দিলাম। ভারসাম্যতে এই বাজেটটা কত হবে? তাহলে ভারসাম্য কোথায় অর্জিত হলো? এই বিন্দুতে। এখানে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে, নাম দিলাম ICI মানে ইনফিরিয়র গুডসের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা। এখানে দিলাম EI মানে ইনফিরিয়র গুডস, আই মানে ইনফিরিয়র গুডসের ভারসাম্য এখানে হলো। তাহলে আমরা কি দেখলাম? আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছিল X1 X2, এবং ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা কমেছে X2 XI। তাই বিকল্প প্রভাব চাহিদা বাড়িয়েছিল, আয় প্রভাব X2 XI চাহিদা কমিয়েছে। যেহেতু আয় প্রভাবটা ছোট, শেষ পর্যন্ত চাহিদা বেড়েছে X1 XI। তাহলে আমরা দেখলাম নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে, তবে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে যতটুকু চাহিদা বাড়ে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়ার পরিমাণ তার চেয়ে কম। কেন? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে X1 X2 বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, X2 XN আয় প্রভাবের কারণে চাহিদা বাড়ে। অর্থাৎ বিকল্প প্রভাব, আয় প্রভাব দুটো কারণে চাহিদা বাড়ার কারণে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ার পরিমাণটা বেশি হয়। কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা X1 X2 বাড়ে এবং ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা X2 XI কমে।
যেহেতু ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাব x1 x2 এর চেয়ে ঋণাত্মক আয় প্রভাব x2 xi ছোট, ফলে চাহিদা শেষ পর্যন্ত x1 xi বেড়েছে, ভারসাম্য হয়েছে ইআই বিন্দুতে। এবং একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্যটা এই যে ঠিক উপরে টি বিন্দুতে, টি আর এইচ এর মাঝখানে হবে। টি আর এইচ এর কি হবে? মাঝখানে হবে। কেন? এইচ থেকে টি বিন্দুতে যদি আমরা যাই, তাহলে বিকল্প প্রভাব আর আয় প্রভাব কি সমান? এই যে টি থেকে এইচ বিন্দুতে বিকল্প প্রভাব আর আয় প্রভাব কি সমান? যেহেতু আয় প্রভাব শূন্য, আয় প্রভাব বিকল্প প্রভাব ছোট, অর্থাৎ আয় প্রভাবের কারণে চাহিদা কমবে, কিন্তু এই বিন্দুতে আসবে না, এর একটু ডানে থাকবে। তাহলে ভারসাম্যটা টি বিন্দুর ডানে হবে আর এইচ বিন্দুর কোন দিকে হবে? বামে হবে। কার ক্ষেত্রে? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। তাহলে ফাইনাল কথা হচ্ছে, সর্বশেষ কথা হচ্ছে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব হচ্ছে ইউ1 এবং ইআই বিন্দু। বারবারে বলছি, দাম প্রভাব নির্ধারিত হবে প্রাথমিক বাজেট রেখা এবং চূড়ান্ত বাজেট রেখার মাধ্যমে। আবার বলছি, দাম প্রভাব নির্ধারিত হবে প্রাথমিক বাজেট রেখা এবং চূড়ান্ত বাজেট রেখার মাধ্যমে। বিকল্প প্রভাব নির্ধারিত হবে প্রকৃত আয় স্থির বাজেট রেখার মাধ্যমে। আর প্রকৃত আয় স্থির বাজেট রেখা এবং চূড়ান্ত বাজেট রেখা তুলনা করে আয় প্রভাব পাওয়া যাবে। আবার বলছি, প্রাথমিক বাজেট রেখা এবং চূড়ান্ত বাজেট রেখা, এই যে এটা তুলনা করে দাম প্রভাব, প্রকৃত স্থির বাজেট রেখা তুলনা করে বিকল্প প্রভাব, প্রকৃত স্থির বাজেট রেখা আর চূড়ান্ত বাজেট রেখা তুলনা করে আয় প্রভাব। তা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব হচ্ছে ইউ1 আর ইআই বিন্দু তুলনা করে কতটুকু? x1 xi। বিকল্প প্রভাব হচ্ছে ইউ1 ইএস তুলনা করে x1 x2। আর আয় প্রভাব হচ্ছে ইএস এবং ইআই বিন্দু তুলনা করে কতটুকু? -x2 xi, -x2 xi। তাহলে এই যে বিকল্প প্রভাব x1 x2, আয় প্রভাবের কারণে চাহিদা কমে গেল x2 xi, তাহলে শেষ পর্যন্ত চাহিদা কত হলো? x1 xi। তাহলে দাম প্রভাব ইউ1 ইআই মানে x1 xi মিলেছে, অর্থাৎ দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। এটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। এখন গিফেন দ্রব্যটা আমরা দেখব, একেবারে ইজি। গিফেন দ্রব্যের ভারসাম্য হবে টি বিন্দুর বামে। টি বিন্দুর কোন দিকে? বামে। কেন টি বিন্দুর বামে? কারণ বিকল্প প্রভাবের কারণে চাহিদা x1 x2 পরিমাণ বৃদ্ধি পেলেও গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে বড় হয়। গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে কি হয়? বড় হয়। বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে x1 x2, অর্থাৎ ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা কমবে। যেহেতু বিকল্প প্রভাবের চেয়ে বড়, x2 x1 এর চেয়ে বেশি কমবে, তাহলে বাম দিকে যেতে হবে। তাহলে ভারসাম্যটা টি বিন্দুর কোন দিকে বসেছে? বাম দিকে। কার? গিফেন দ্রব্যের ক্ষেত্রে আইসিজি, জি মানে গিফেন গুডস, ভারসাম্য হচ্ছে ইজি। এখানে দিলাম এক্স জি গিফেন দ্রব্যের ক্ষেত্রে। লক্ষণীয় বিষয় যে গিফেন দ্রব্যের বিকল্প প্রভাব x1 x2, যেহেতু ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে বড়, অর্থাৎ ঋণাত্মক আয় প্রভাব x2 x1 এর চেয়ে বড় হবে। কত লিখেছি? x2 xg। এতে আমরা দেখলাম যে গিফেন দ্রব্যের চাহিদা ইউ1 বিন্দুতে ছিল x1, চূড়ান্ত ইজি বিন্দুতে কত? xg। চাহিদা x1 xg হ্রাস পেয়েছে, চাহিদা x1 xg হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি দেখলাম? গিফেন দ্রব্যের দাম কমেছে আর চাহিদাও হ্রাস পেয়েছে। দাম কমেছে, চাহিদা হ্রাস পেয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস। দাম আর চাহিদার ভিতরে সম্পর্ক ধনাত্মক, এই জন্য গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে। কারণ হচ্ছে দুটো। দাম কমলে বিকল্প প্রবাহের কারণে চাহিদা বাড়ে, দাম কমলে আয় প্রবাহের কারণে চাহিদা বাড়ে।
বিকল্প প্রবাহের কারণে চাহিদা বাড়ে, আয় প্রবাহের কারণে চাহিদা বাড়ে। ফলে আমরা দেখেছি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, বেশি পরিমাণে বৃদ্ধি পায়। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও দাম কমলে চাহিদা বাড়ে। এর কারণ হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, কিন্তু দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে আয় প্রভাব ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা কমে। তবে ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে ছোট, অর্থাৎ বিকল্প প্রভাব যতটুকু চাহিদা বাড়ায় আয় প্রভাব তার চেয়ে কম চাহিদা কমায়। বিকল্প প্রভাব যদি 30 একক চাহিদা বাড়ায়, আয় প্রভাব 20 একক চাহিদা কমায়। শেষ পর্যন্ত চাহিদা বাড়ে কত? 10 একক। যার ফলে কাটাকাটি করে আমরা দেখেছি যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও দাম কমলে চাহিদা বাড়ে, তবে এই চাহিদার বাড়ার পরিমাণটা স্বাভাবিক দ্রব্যের চেয়ে কম হয়। এরপরে আমরা আসছি গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে, দাম এবং চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক, এই জন্য চাহিদার রেখা ডান দিকে নিম্নগামী হয়। আর স্বাভাবিক এবং নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখেছি দাম কমলে চাহিদা বাড়ে, দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, এই জন্য চাহিদা রেখা ডান দিকে কি হয়েছে? নিম্নগামী হয়েছে। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে, একইমুখী সম্পর্ক, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কেন কমে? কারণ গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। কারণ আমরা জানি গিফেন দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে বড়। ফলে দাম কমলে প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদা কমবে। এই চাহিদা কমার পরিমাণ বিকল্প প্রভাবের চেয়ে চাহিদা যতটুকু বাড়ছে তার চেয়ে বেশি। বিকল্প প্রভাবের কারণে মনে করি চাহিদা বেড়েছে 40 একক। বিকল্প প্রভাবের কারণে মনে করি গিফেন দ্রব্যের চাহিদা বেড়েছে 40 একক। তাহলে যেহেতু ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা কমে, কারণ দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে চাহিদা কমে। এবং ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে বড়, অর্থাৎ বিকল্প প্রভাবের কারণে চাহিদা 40 একক বেড়েছে, আয় প্রভাবের কারণে চাহিদা 45 একক কমেছে। কাটাকাটি গিয়ে দেখা গেল যে চাহিদা 5 একক কমে গিয়েছে, দাম কমেছে, চাহিদা কমে গেছে, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখন যদি আমরা নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা যদি অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এখন আমি চাহিদা রেখা অঙ্কন করে দেখাচ্ছি। আমি চাহিদা রেখা কি করছি? অঙ্কন করে দেখাচ্ছি নিচের চিত্রে। তাহলে আমি একটা বিষয় এখানে বলছি, যদি আমাকে বলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব ব্যাখ্যা করো, তাহলে চিত্র হবে এইটা, 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 এই দুটা প্রয়োজন নাই। যদি আমাকে প্রশ্ন করে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, তাহলে চিত্র হবে এইটা, 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 এই দুইটার প্রয়োজন নাই, মানে স্বাভাবিক দ্রব্য আর গিফেন দ্রব্যের প্রয়োজন নাই। যদি আমাকে প্রশ্ন করে দেখাও যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, চিত্র হবে এইটা, এইটা আর কোনটা? এইটা। নিকৃষ্ট দ্রব্য আর গিফেন দ্রব্য আকার প্রয়োজন নাই, নিরপেক্ষ রেখা আকার প্রয়োজন নাই। এখন আমি চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে নিচের চিত্রে আমি কি করলাম? ভূমি অক্ষে এক্স দ্রব্য আর লম্ব অক্ষে কি ধরেছি? এক্স দ্রব্যের দাম ধরেছি। চাহিদা রেখা অঙ্কন করতে কমপক্ষে দুইটা বিন্দু লাগবে। প্রথমে আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। কার? স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। প্রথমেই প্রয়োজন পড়বে প্রাথমিক ভারসাম্য বিন্দু। আর সেই প্রাথমিক ভারসাম্য কোনটা? প্রাথমিক বাজেট রেখার IC1 নিরপেক্ষ রেখা E1 বিন্দুতে স্পর্শ করেছে, এইটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। এবং এই প্রাথমিক ভারসাম্য বিন্দু এটা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রেও, এটা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও, এটা গিফেন দ্রব্যের ক্ষেত্রে। অতএব আমি এখান থেকে যে বিন্দুটা বের করব সেটা কিন্তু একই সাথে স্বাভাবিক, নিকৃষ্ট, গিফেন দ্রব্যের স্টার্টিং পয়েন্ট বা প্রাথমিক বিন্দু বলা যায়। প্রথমে আমার টার্গেট হচ্ছে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করা। প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে E1 বিন্দুতে। E1 বিন্দুতে এক্স দ্রব্যের চাহিদা কত? OX1। এই যে দেখাচ্ছে হাত দিয়ে, কত? OX1। আমি নিচের চিত্রে এই OX1 কে কেটে নিলাম। OX1 নিচের চিত্রে কাকে কেটে নিলাম? এই OX1 কে কেটে নিলাম। OX1। এখন আমাকে দেখতে হবে এই OX1 চাহিদাটা
কোন দামের সাথে সম্পর্কযুক্ত, কোন দামের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য আমি বাজেট টাকার নাম ABCD এগুলো দেই নাই, EF দেই নাই। আমি বাজেট টাকার নাম দিয়েছি I1 বাই PY1 বাই I1 বাই PX1 বা I1 বাই PX2 এইভাবে নাম দিয়েছি। এখন আমি দাম শনাক্ত করতে পারবো এই OX1 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড, ভারসাম্য কোন বিন্দুতে, E1 বিন্দুতে। বাজেট টাকা কোনটা, I1 বাই PY1, I1 বাই PX1। কোন দ্রব্যের দাম, X দ্রব্যের দাম, X দ্রব্যের দাম PX1। E1 বিন্দুতে X দ্রব্যের দাম কত, PX1। মনে করি লম্বকে দাম ধরেছি, মনে করি এটা হচ্ছে PX1, এতটুকু PX1। একদমই চাহিদা OX1, দাম PX1, কম্বিনেশন বিন্দু কোনটা, এটা। এটাকে আমরা F1 বিন্দু দ্বারা প্রকাশ করলাম। কোন বিন্দু দ্বারা প্রকাশ করলাম, F1 বিন্দু দ্বারা প্রকাশ করলাম। আবার বলছি, প্রাথমিক ভারসাম্য বিন্দু E1 বিন্দুতে X দ্রব্যের চাহিদা OX1। নিচের চিত্রে এই OX1 কি করলাম, কেটে নিলাম। লম্বককে দাম ধরতে হবে। E1 বিন্দুতে X দ্রব্যের দাম কত, প্রাথমিক বাজেট টাকার দিকে তাকাই, নিচে কত আছে, PX1। X দ্রব্যের দাম হচ্ছে PX1, মনে করি লম্বককে এতটুকু হচ্ছে PX1, এদিকে হচ্ছে X দ্রব্যের চাহিদা। সমন্বয় বিন্দু হচ্ছে এটা, এদিকে বাড়াবো, এটা এদিকে বাড়াবো। এই F1টা X দ্রব্যের চাহিদা PX1, এই যে লম্ব দূরত্ব, আর F1 এর ভূমি দূরত্ব OX1 হচ্ছে X দ্রব্যের চাহিদার পরিমাণ। তাহলে আমরা চাহিদা রেখার একটা বিন্দু পেয়ে গেলাম। আমাদের টার্গেট হচ্ছে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা। এখন আমরা চূড়ান্ত বাজেট রেখা, চাহিদা রেখা অঙ্কন করতে হলে প্রাথমিক বাজেট রেখা আর চূড়ান্ত বাজেট রেখা, চূড়ান্ত বাজেট রেখার দিকে তাকাতে হবে। স্বাভাবিক দ্রব্যের ভারসাম্য কোথায় হয়েছে, EN বিন্দুতে হয়েছে। এক্ষেত্রে স্বাভাবিক দ্রব্যের চাহিদা হচ্ছে OXN, নিচের চিত্রে ডট 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 কেটে আনলাম, OXN নিচের চিত্রে কেটে নিয়ে আসলাম। এখন আবার প্রশ্ন হচ্ছে এই OXN চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড, EN বিন্দুর দিকে তাকাই, এই বাজেট রেখাতে কত আছে দাম, PX2। তাহলে OXN চাহিদাটা PX2 দামের সাথে রিলেটেড। আবারও বলছি, আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করবো। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়, EN বিন্দুতে, যেখানে X দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে OXN, নিচের চিত্রে ডট 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 ডট। আমরা OXNটা কি করলাম, কেটে নিয়ে আসলাম। প্রশ্ন হচ্ছে OXN কোন দামের সাথে রিলেটেড, E1 বিন্দুতে চূড়ান্ত বাজেট টাকা এইটা, X দ্রব্যের দাম হচ্ছে PX2, এবং এই X দ্রব্যের দাম PX2টা PX1 এর চেয়ে কম, কারণ চিত্রে আঁকার সময় বলেছিলাম X দ্রব্যের দাম হ্রাস পেয়েছে, আর হ্রাস পেয়েছে বলেই তো বাজেট রেখা এইটা প্রাথমিকটা ডান দিকে সরে গিয়েছে। তাহলে PX2 দামটা PX1 এর চেয়ে কম, অতএব PX2 এর অবস্থানটা PX1 এর নিচে হবে। আগে কিন্তু ইচ্ছেমতো PX1 নিয়েছিলাম, আগে কিন্তু উচ্চমতো কি নিয়েছিলাম, PX1। PX2 কিন্তু ইচ্ছেমতো নেওয়া যাবে না, যেহেতু PX2 X দ্রব্যের দাম, পরবর্তী দাম, প্রাথমিক দাম PX1 হতে কম, অতএব PX2 এর অবস্থান PX1 এর নিচে হবে। এই বিন্দু ধরলাম। এখন PX2 আর XN চাহিদা কম্বিনেশন বিন্দু কোনটা, এটা EN, নাম দিলাম কি, FN। এখন এই দুইটা বিন্দু একটু বাঁকা করে যোগ করি। এটা হচ্ছে X দ্রব্যের চাহিদা রেখা, DX লিখতে পারি, বা DN নরমাল গুডসের চাহিদা রেখা, N মানে নরমাল গুডস। এটা হচ্ছে X দ্রব্যের চাহিদা রেখা। ডান দিকে নিম্নগামী করেছি, সরলাকৃতি করা যায়, বাঁকা করা যায়, আমি একটু বাঁকা আকৃতি রাখছি, এটাই ভালো। তাহলে আমরা স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করলাম। যদি আমাকে বলে নিরপেক্ষ রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো স্বাভাবিক দ্রব্যের, চিত্র এইটা এইটা এইটা, এই দুইটা বাদ, আর নিচের চিত্র। এখন আমাকে বলা হলো নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করার জন্য। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে হলে প্রাথমিক ভারসাম্য E1 F1 আঁকা হয়ে গেছে, আর নিকৃষ্ট দ্রব্যের চূড়ান্ত ভারসাম্য কোথায় পড়েছে, এটা স্বাভাবিক, এটা ডিফেক্ট, এটা নিকৃষ্ট, এই বিন্দুতে। অর্থাৎ E1 আর EI দিয়ে কি করতে হবে, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তাই E1 বিন্দু রিলেটেড বিন্দু F1 পেয়েছি, এখন EI বিন্দু রিলেটেড বিন্দু বার করতে হবে।
ইআই বিন্দুতে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কত? ও এক্স আই, ডট ডট করে নিচে কেটে নিই। এই যে ও এক্স আই ইআই বিন্দুতে, এটা কোন দামের সাথে রিলেটেড? পিএক্স টু। পিএক্স টু দাম তো আছে, তার কম্বিনেশন বিন্দু কোনটা? এটা ঠিক আগেরটার মতো। নাম কি দিলাম? এটা ইআই, এটা কি দিলাম? এফআই। এখন এই এফ ওয়ান আর এফআই কি করি? যোগ করে কি করেছি? নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছি। আমি বারবার বলেছি চাহিদা রেখা অঙ্কন করতে হলে দুটো বিন্দু লাগবে, আমাদের প্রাথমিক বিন্দু লাগবে আর চূড়ান্ত বিন্দু লাগবে। প্রাথমিক বিন্দু এসেছে প্রাথমিক ভারসাম্য হতে এফ ওয়ান, আর নিকৃষ্ট দ্রব্যের চূড়ান্ত ভারসাম্য অর্জিত হয়েছে ইআই বিন্দুতে। ইআই বিন্দুতে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা হচ্ছে ও এক্স আই। নিচের চিত্রে ও এক্স আই কেটে নিয়েছি। ও এক্স আই কোন দামের সাথে রিলেটেড? এই যে ইআই বিন্দুতে পিএক্স টু। আসলে প্রত্যেকটা দাম, প্রত্যেকটা চাহিদা পিএক্স টুর সাথে রিলেটেড। পিএক্স টু তেই যেখানে নিচে অবস্থান, তাহলে ও এক্স আই আর পিএক্স টু কম্বিনেশন বিন্দু এইটা। এফ ওয়ান আর এফ আই যোগ করে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডিআই অঙ্কন করেছি। এখন নিকৃষ্ট দ্রব্য এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার মধ্যে ফ্ল্যাটার কোনটা? নিকৃষ্ট দ্রব্য এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার মধ্যে ফ্ল্যাটার হচ্ছে ডিএক্স, এটা ফ্ল্যাটার। আর নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাটা খাড়া, এই যে এটা ফ্ল্যাটার। আমরা জানি ফ্ল্যাটার চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি। আমি আবারও বলছি, এই যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডিআই, আর স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা এই যে ফ্ল্যাটার। কে ফ্ল্যাটার? স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা ফ্ল্যাটার। অতএব যেহেতু নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অধিকতর ফ্ল্যাটার, অতএব চাহিদা স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিরতার মান নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে বেশি হবে। সুতরাং আরেকটা প্রশ্ন করতে পারে আমাদেরকে, দেখাও যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্লাটস্কির চাহিদা রেখা স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিরতার মান কি হয়? বেশি হয়। তখন আমি কি করব? নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখার স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। তারপর বলবো যেহেতু স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে অধিকতর ফ্ল্যাটার, অতএব আমরা বলতে পারি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিরতা বেশি। আমরা যদি আরো যুক্তি দিতে চাই তাহলে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, কিন্তু আয় প্রভাবের কারণে চাহিদা কমে। এখানে ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাব হতে ছোট হয়, ফলে বিকল্প কারণে যতটুকু চাহিদা বাড়ে আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে কমবে, ফলে চাহিদা বাড়বে, সামান্য বাড়বে। কিন্তু স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব এবং আয় প্রভাব উভয় কারণে চাহিদা বাড়ে, ফলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা পরিবর্তনটা বেশি। আর যেহেতু চাহিদা পরিবর্তন বেশি, এই জন্য স্বাভাবিক দ্রব্যের স্থিরতার মান বেশি হয়। এখন আমাকে বলা হলো গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসে। গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। যদি শুধু বলে গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, চিত্রটা কি হবে? উপরের চিত্রে এই প্রাথমিক ভারসাম্য বিন্দু, তারপর এই স্লাটস্কির বিকল্প প্রভাব ইএস বিন্দু, আর গিফেন দ্রব্যের চূড়ান্ত ভারসাম্য ইজি বিন্দু। নিকৃষ্ট দ্রব্যের নিরপেক্ষ রেখা এই যে ইআই বিন্দু, এবং স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ইএন বিন্দু। এই দুইটা চিত্রের প্রয়োজন নাই, আর নিচের এই দুইটা চিত্রেরও প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। আমি বারবার বলেছি চাহিদা রেখা অঙ্কন করতে হলে কয়টা বিন্দু দরকার? দুইটা বিন্দু দরকার। প্রাথমিক বিন্দু, এটা প্রাথমিক ভারসাম্য বিন্দু হতে আসবে, আর চূড়ান্ত বিন্দু, দ্বিতীয় বিন্দুটা চূড়ান্ত ভারসাম্য বিন্দু হতে আসবে। আমরা জানি প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে ইউয়ান। এই ইউয়ান বিন্দু হতে আমার নিকৃষ্ট দ্রব্যের প্রাথমিক ভারসাম্য হচ্ছে কত? এফ ওয়ান, যেখানে আমরা দেখতে পাচ্ছি ও এক্স ওয়ান চাহিদা কোন দামের সাথে? পিএক্স ওয়ান। পিএক্স ওয়ানের দামের সাথে ও এক্স ওয়ান চাহিদা, যেটা আমরা আগে অঙ্কন করেছি। অতএব এখন আমাকে দেখতে হবে চূড়ান্ত ভারসাম্য হচ্ছে এই চূড়ান্ত বাজেট রেখার কোন বিন্দুতে? ইজি বিন্দুতে। এই বিন্দুতে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কত? ও এক্স জি। ও এক্স জি আমি নিচের চিত্রে কি করলাম? ও এক্স জিটা আঁকলাম, কারণ দাম কমে যাওয়ার পর নতুন বাজেট রেখা হচ্ছে, চূড়ান্ত বাজেট রেখা হচ্ছে আই ওয়ান বাই পি ওয়াই ওয়ান, আই ওয়ান বাই পি এক্স টু। এই বাজেট রেখার ইএন বিন্দুতে স্বাভাবিক দ্রব্য ভারসাম্য অর্জিত হয়, মানে এইচ বিন্দুর ডানে। আর টি বিন্দু এইচ বিন্দুর মাঝখানে হয় নিকৃষ্ট দ্রব্য ভারসাম্য, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। আর টি বিন্দুর বামে হয় গিফেন দ্রব্যের ভারসাম্য, সেটা কোথায়? ইজি বিন্দুতে। এক্ষেত্রে গিফেন দ্রব্যের চাহিদা হচ্ছে ও এক্স জি। ও এক্স জি এই চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড? এই যে আমরা টানি কত? পিএক্স টু।
কারণ নতুন চাহিদাটা সবগুলো স্বাভাবিক নিকৃষ্ট গিফেনের কোন দামের সাথে PX2, কোন দামের সাথে PX2, কোন দামের সাথে PX2। তাহলে PX2 দামের সাথে গিফেন দ্রব্যের চাহিদা OXGর সমন্বয় তৈরি করছে কোন বিন্দু দিয়ে? FG বিন্দু দিয়ে। তাহলে প্রাথমিক বিন্দুটা হচ্ছে কোনটা? F1। আর চূড়ান্ত বিন্দু কোনটা? FG। এই দুইটা বিন্দু আমরা যোগ করি, যোগ করে আমরা নিকৃষ্ট দ্রব্যের গিফেন রেখা DG পেলাম। ডান দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। ব্যাখ্যাটা আবার দিচ্ছি। কারণ E1 বিন্দুতে প্রাথমিক ভারসাম্য, x দ্রব্যের চাহিদা হচ্ছে OX1, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা হচ্ছে OX1। কোন দামের সাথে রিলেটেড? PX1 দামের সাথে রিলেটেড। তাহলে কম্বিনেশন বিন্দুতে আমরা আগে কি করেছি? OX1 আর PX1 কম্বিনেশন বিন্দু হচ্ছে F1। এখন নিকৃষ্ট দ্রব্যের দাম কমার পর চূড়ান্ত ভারসাম্য EG বিন্দুতে কতটুকু? OXG, নিচের চিত্রে OXG। এই দাম ভারসাম্যটা কোন দামের সাথে রিলেটেড? PX2। এই যে PX2, PX2 দাম আর XG এর ভিতরে কম্বিনেশন বিন্দু কোনটা? FG। এখন FG আর F1 যোগ করলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কারণ কি? কারণ আমরা দেখেছি যে দাম কমলে, সরি, গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। আমি ভুল বলছি, গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা, ঋণাত্মক বিকল্প প্রভাবের কারণে চাহিদা X1 X2 বেড়েছিল। আবার গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক, ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা কমবে, অতএব বাম দিকে ব্যাক করতে হবে। যেহেতু ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে বড়, এই জন্য চাহিদা হ্রাস পেয়েছে X2 XG। বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে X1 XG, হ্রাস পেয়েছে X2 XG, বেশি হ্রাস পেয়েছে। ফলে কাটাকাটি করে শেষ পর্যন্ত চাহিদা, প্রাথমিক চাহিদা OX1 হতে হ্রাস পেয়ে OXG হয়েছে। দাম কমার কারণে গিফেন দ্রব্যের চাহিদা কমেছে, দাম কমেছে, চাহিদা কমেছে, মাইনাসে মাইনাসে প্লাস, দামও কমেছে মাইনাস, চাহিদাও কমেছে মাইনাস। তাহলে একইমুখী সম্পর্ক হয়েছে। এই জন্য গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। তা আমাকে যদি গিফেন দ্রব্যের চাহিদা রেখা যদি অঙ্কন করতে বলে, তাহলে চিত্র এইটা এইটা এইটা, এই দুইটা বাদ যাবে, আর এই চিত্র, এই দুইটা বাদ যাবে। আমাকে বলা হলো স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা অঙ্কন করার জন্য। স্লাটস্কির বিকল্প প্রভাব হতে যে চাহিদা রেখা অঙ্কন করা হয় সেটাকে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা বলে। আমরা জানি E1 থেকে ES হচ্ছে স্লাটস্কির বিকল্প প্রভাব, X1 X2। X1 X2 হচ্ছে স্লাটস্কির কি বিকল্প প্রভাব। তাহলে E1 এর তো প্রাথমিক হচ্ছে কি F1, E1 এর সাথে রিলেটেড বিন্দু কোনটা? F1। এটা তো আর বার করা লাগছে না। বিকল্প প্রভাবের কারণে চাহিদা বৃদ্ধি পায় E1 থেকে ES এ কতটুকু? X1 X2। এই X1 X2 কে ডট 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 কেটে আনলাম। এখন এই ES বিন্দু ভারসাম্য মানে X2 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড? PX2। তো PX2 আর X2 কম্বিনেশন বিন্দু কোনটা? এইটা। নাম দিলাম FS। নাম কি দিলাম? FS। যোগ করে আমরা স্লাটস্কির চাহিদা রেখা কি পেয়েছি? DS। এইভাবে আমরা কি করলাম? স্লাটস্কির চাহিদা রেখা কি করলাম? অঙ্কন করলাম। এই স্লাটস্কির চাহিদাটা স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখার মাঝখান দিয়ে যাবে। অর্থাৎ স্লাটস্কির চাহিদা রেখাটা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে ফ্ল্যাটার, অর্থাৎ স্লাটস্কির চাহিদা রেখার স্থিরতা নিকৃষ্ট দ্রব্য হতে কি বেশি। আবার স্লাটস্কি হতে এবং নিকৃষ্ট দ্রব্য হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অধিকতর কি ফ্ল্যাটার, অর্থাৎ স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখাটা কি আরো, স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখাটার স্থিরতা আরো বেশি। এখানে একটু ভুল হয়েছে, চিত্রটা এইটা এই মাঝখানের বিন্দু দিয়ে এটা যাবে। তাহলে আমি আবারও বলছি, চাহিদা রেখা যদি অঙ্কন করতে হয় তাহলে দুটো বিন্দু দরকার, একটা প্রাথমিক বিন্দু, একটা চূড়ান্ত বিন্দু।
স্বাভাবিক বলেন, নিকৃষ্ট বলেন, গিফেন বলেন বা স্লাটস্কির চাহিদা রেখা বলেন, প্রাথমিক বিন্দু হচ্ছে প্রাথমিক বাজেট রেখা I1/PY1, I1/PX1 এবং প্রাথমিক নিরপেক্ষ রেখা IC1 এই স্পর্শ বিন্দু E1 বিন্দুতে। অর্থাৎ E1 বিন্দুতে হচ্ছে প্রাথমিক ভারসাম্য, যেখানে x দ্রব্যের চাহিদা OX1, দাম হচ্ছে কোনটা PX1, এই যে PX1 OX1 কম্বিনেশন বিন্দু হচ্ছে F1। এই F1 হচ্ছে সবার জন্য চাহিদা রেখার কমন বিন্দু। এরপরে আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে চূড়ান্ত বাজেট রেখার EN বিন্দু চাহিদা তুলনা করতে হবে। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে হলে চূড়ান্ত বাজেট রেখার EI বিন্দু, এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে হলে চূড়ান্ত বাজেট রেখার EG বিন্দুর চাহিদা বিবেচনা করতে হবে। আর স্লাটস্কি চাহিদা রেখা অঙ্কন করতে হলে প্রকৃত স্থির বাজেট রেখা, যেটা প্রাথমিক সমানে ক্রয় করা অর্থে স্থির, সেটা ES বিন্দু তুলনা করতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম অনেক জিনিসগুলো, আমরা অনেক বিষয় আমরা আজকে আলোচনা করলাম। এখন লাস্টে একটা জিনিস একটু বলে দিচ্ছি, প্রাইস এফেক্ট সমান ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিটিউশন এফেক্ট। আমার স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে প্রাইস এফেক্ট কত? X1 Xn। আমার এটার বিকল্প প্রভাব কত? X1 X2। বিকল্প প্রভাবের চাহিদা বাড়ে X1 X2। আয় প্রভাব কত? X2 Xn। আয় প্রভাব প্লাস X2 Xn। এই যে প্লাস না লিখলেও চলবে, না লিখলেও প্লাস বোঝায়। এই দুইটা যোগ করলে X1 Xn হয়েছে। আমরা দেখতে পারি X1 X2 আর X2 Xn। X2 Xn যোগ করে কত পেয়েছি? X1 Xn। স্বাভাবিক দ্রব্য শেষ হলো। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব হচ্ছে E1 আর কত? EI কত? X1 Xi। X1 Xi, এই যে E1 EI, X1 Xi। আয় প্রভাব U1 ES কত? সরি, বিকল্প প্রভাব U1 ES কত? X1 X2। আয় প্রভাব ES EI X2 Xi হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস কি হবে? X2 Xi। আমরা লক্ষ্য করি X1 X2, X1 X2 হতে X2 Xi বিয়োগ 2, X2 Xi বিয়োগ 2 কত থাকে? X1 Xi। এই যে X1 Xi, এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে নরমাল গুডস, এটা হচ্ছে নিকৃষ্ট গুডস ইনফিরিয়র। গিফেন দ্রব্যের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? গিফেন দ্রব্যের ক্ষেত্রে E1 EG দাম প্রভাব, E1 আর EG বিন্দু তুলনা করব। কোন বিন্দু? E1 আর EG। E1 আর কত? EG। এই যে E1 আর EG কত? X1 XG। X1 XG চাহিদা কমে গেছে না? তাহলে কত লিখবো? মাইনাস X1 XG। যেহেতু চাহিদা প্রাথমিক চাহিদা OX1 আর এখানে চাহিদা OXG, চাহিদা X1 XG কমে গেছে, এজন্য মাইনাস X1 XG দিয়েছে। বিকল্প প্রভাব, বিকল্প প্রভাব E1 থেকে ES বিন্দুতে X1 X2 চাহিদা বেড়েছে, সব কি হবে? প্লাস X1 X2। যেহেতু চাহিদা কি হয়েছে? বেড়েছে। আয় প্রভাব ES থেকে EG বিন্দুতে, ES থেকে EG বিন্দুতে, মানে X2 XG কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস কি হবে? X2 XG। এখন একটু মিলাই আমরা। বিকল্প প্রভাবের কারণে X1 X2 চাহিদা বেড়েছে, X1 বিকল্প প্রভাবের কারণে X1 X2 চাহিদা বেড়েছে, X1 X2 চাহিদা বেড়েছে। আয় প্রভাবের কারণে মাইনাস X2 XG, অর্থাৎ X2 XG চাহিদা হ্রাস পেয়েছে। এতটুকু বেড়েছে আর এতটুকু হ্রাস পেয়েছে, ফলে কাটাকাটি করে হ্রাস পেয়েছে X1 XG মাইনাস X1 XG। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। এটা হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। তাহলে আমরা দেখলাম একমাত্র স্বাভাবিক এবং নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে। তাহলে লাস্ট কথাগুলো আমি আবার বলছি।
বিকল্প প্রভাব সবসময় ঋণাত্মক হয় এবং দাম কমলে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। অতএব ঋণাত্মক বিকল্প প্রভাবের মাধ্যমে দ্রব্য স্বাভাবিক নিকৃষ্ট না গিফেন শনাক্ত করা যায় না। দ্রব্য শনাক্ত করতে হয় আয় প্রভাব দ্বারা। যে সমস্ত দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক সেগুলো হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আমরা জানি দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে যদি চাহিদা বাড়ে, প্রকৃত আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় প্রভাব ধনাত্মক, দ্রব্য স্বাভাবিক হবে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক, অর্থাৎ দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের চাহিদা কমে যায়। কারণ আমরা যখন আয় বেড়ে যায় তখন আমরা স্বাভাবিক দ্রব্যের ভোগ বাড়াতে চাই, তখন নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের চাহিদাটা কমে যায়। এই জন্য আয় বাড়লে নিকৃষ্ট যে সমস্ত দ্রব্যের চাহিদা কমে, অর্থাৎ আয় বাড়লে চাহিদা কমে, আয় প্রভাব ঋণাত্মক হলে দ্রব্যটা নিকৃষ্ট বা গিফেন হবে। এখন আমি কিভাবে বুঝবো এটা নিকৃষ্ট এবং গিফেন? যদি ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয় তাহলে এটা নিকৃষ্ট দ্রব্য। যদি ঋণাত্মক আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে বড় হয়, অর্থাৎ বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বাড়ে, ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা যদি তার চেয়ে বেশি পরিমাণে কমে, ঋণাত্মক আয় প্রভাব যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে গিফেন দ্রব্য। আজকে আমরা অনেক কিছু শিখেছি, এখান থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে, তবে সেগুলো শিখেছি স্লাটস্কির তত্ত্বের আলোকে। আমরা দাম প্রভাব, আয় প্রভাব, বিকল্প প্রভাবে পৃথকীকরণ শিখেছি। আমাদেরকে যদি বলা হয় নিরপেক্ষ রেখা তত্ত্বের মাধ্যমে স্বাভাবিক নিকৃষ্ট এবং গিফেন দ্রব্য শনাক্ত করো, তাহলে এই চিত্রটা ব্যবহার করবো। নিচেরটা প্রয়োজন নেই, শুধুমাত্র কোনটা, যে এদিকে ভারসাম্য, এই এইচ বিন্দু ডানে গেলে ভারসাম্য হলে স্বাভাবিক দ্রব্য, টি আর এইচ বিন্দুর মাঝখানে ভারসাম্য হলে নিকৃষ্ট দ্রব্য, টি বিন্দুর বামে গেলে গিফেন দ্রব্য। আর আমাকে যদি বলে স্বাভাবিক নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের চাহিদা রেখাঙ্কন করো, তাহলে উপরের চিত্র নিচের চিত্র দুইটা একসাথে প্রয়োজন হবে। আগামী ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিগসের তত্ত্ব, অর্থাৎ হিগসের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, এটা আমরা আলোচনা করব। এবং স্লাটস্কির ক্ষেত্রে যতগুলো আলোচনা করেছি, হিগসের ক্ষেত্রে ঠিক ততগুলো কি করতে হবে আলোচনা রয়েছে। তবে আমি হিগসের ক্ষেত্রে চাহিদা রেখা অঙ্কন এগুলো আমার করার প্রয়োজন নাই, কারণ স্লাটস্কির ক্ষেত্রে যেভাবে চাহিদা রেখা অঙ্কন করেছি, হিগসের ক্ষেত্রে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করেছি। আমি জাস্ট আলোচনা করে দেখাবো হিগসের ক্ষেত্রে কিভাবে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাবে পৃথকীকরণ করা হয়। এবং যেহেতু আমরা স্লাটস্কি আলোচনা করেছি, অতএব মাত্র 15 থেকে 20 মিনিট আলোচনা করলে হিগসের আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। তারপর টার্গেট হচ্ছে 6 নম্বর ক্লাসে আমি হিগসের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব এটা পৃথক করব, আর পাশাপাশি আমরা দামভোগ রেখা নিয়ে আলোচনা করব। এই জন্য আগামী ক্লাসে আসার আগে যদি আমরা একটু হিগসের তত্ত্বটা যদি বইতে পড়ি, আর পাশাপাশি যদি আমরা দামভোগ রেখাটাও যদি কি করি একটু দেখি, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। আর তাছাড়া কেউ যদি আমার ইনডিফারেন্স কার্ভ সংক্রান্ত আমার লেখা যদি পেতে চাও, তাহলে আমার অর্থনীতি কিছু সমস্যা এবং কিছু সমাধান, আবার বলছি অর্থনীতি কিছু সমস্যা এবং কিছু সমাধান। অনেক সময় মোবাইলে সার্চ দিয়ে এই গ্রুপে যাওয়ার পর লেখাগুলো পাওয়া যায় না, এটা চেষ্টা করবে পিসি বা ল্যাপটপ থেকে সার্চ দিয়ে। এখানে যাওয়ার পর ফাইলসে যেতে হবে। কোথায় যেতে হবে? ফাইলসে যাওয়ার পর মাইক্রো ইকোনমিক্সে গেলে আমার অর্থনীতি, আমার মাইক্রো ইকোনমিক্সে গেলে আমার এখানে 301 পৃষ্ঠার লেখা আছে। এই লেখাটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অনার্স উভয়ের জন্য। সেখানে নিরপেক্ষ রেখা যে চ্যাপ্টার আছে ওইটা প্রিন্ট করে নিলে আমার আলোচনার সাথে আমার লেখার কি হবে মিল পাওয়া যাবে। তাছাড়া ওখানে পিডিএফ ফাইল করে ফার্স্ট ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্স দেওয়া আছে থার্ড ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স দুটো অংশে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে কি আছে দেয়া আছে। এবং আরও যে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের থিওরি, এরপরে হচ্ছে ফার্স্ট ইয়ারের, এরপর পরিসংখ্যানের থিওরি ফার্স্ট ইয়ারের, এগুলো সবগুলো ওখানে কি আছে দেয়া আছে। তোমরা ইচ্ছে করলে সেগুলো কি করতে পারে দেখতে পারো। আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।